আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষক কর্মচারী ভাই ও বোনেরা, সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরেকটি টিউটোরিয়াল। আপনাদের সঙ্গে আমি আইসিটি জোনের পক্ষ থেকে রয়েছি মাসুম বিল্লাহ। আপনারা সকলে অবগত আছেন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর তার অধীনস্থ শিক্ষক কর্মচারীদেরকে সরকারি বেতন ভাতা প্রদানের জন্য G2P পদ্ধতিতে অর্থাৎ EFT এর মাধ্যমে প্রদান করার লক্ষ্যে কিছু তথ্য ইতিমধ্যে প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে আহ্বান করেছে। আপনারা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে নোটিশ সেকশনে গেলেই আপনারা সেই নোটিশটি খুঁজে পাবেন। সো বেসিক্যালি আমি আজ সেই ব্যাপারে আপনাদের সঙ্গে কথা বলবো, যেন ইএফটি আবেদনের সময় স্কুলে যতটা সমস্যার সম্মুখীন স্কুল এবং কলেজের শিক্ষক কর্মচারীরা হয়েছেন, মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা যেন ততটা বিড়ম্বনা শিকার না হয়, তার জন্যই আমার আজকের এই ভিডিওটি। আশা করি সকলে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা নোটিশটি দেখতে পাচ্ছেন এবং নোটিশটি প্রকাশ করা হয়েছে 19 জুলাই 2026 ইংরেজি তারিখে এবং এটি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অর্থ শাখা হতে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর তাদের শিক্ষক কর্মচারীদেরকে ইএফটির মাধ্যমে বেতন ভাতা প্রদানের নিয়মটি বা পদ্ধতিটি দেরিতে করলেও স্কুল কলেজ ইতোমধ্যে কিন্তু তারা এই সুবিধাটি ভোগ করছেন। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের বেতন প্রদানকারী যে সফটওয়্যারটি রয়েছে মেমিস সফটওয়্যার, এটি একটি প্রকল্পের অধীনে চলে এবং এই প্রকল্পের অধীনে বা এই প্রকল্পে ইএফটির জন্য কোনো অর্থ বরাদ্দ না থাকায় এতদিন ইএফটির কার্যক্রম মাদ্রাসা শিক্ষা কর্মচারীদের জন্য থেমেছিল। বিষয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিভুক্ত শিক্ষা কর্মচারী বেতন ভাতা ইএফটি এর মাধ্যমে প্রদানের লক্ষ্যে অনলাইনে তথ্য সংশোধন, হালনাগাদ ও সংরক্ষণ সংক্রান্ত। আমি সম্পূর্ণ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি না, আমি জাস্ট আপনাদের মূল যে থিমটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইএফটিতে বেতন প্রদানের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে এই তথ্যগুলো সংযুক্ত করবেন কিংবা সংরক্ষণ করবেন এবং এটা শিক্ষক কর্মচারীদের তথ্যাদি সংযুক্ত ছক অনুযায়ী নিচে একটি ছক সংযুক্ত রয়েছে। পূরণপূর্বক স্বাক্ষর করে প্রতিষ্ঠান প্রদানের নিকট জমা এবং সফট কপি নিজ দায়িত্বে সংরক্ষণ করবেন। অর্থাৎ প্রতিষ্ঠান প্রদানের নিকট একটি কপি জমা দিবেন এবং নিজের নিকট আরেকটি কপি সংরক্ষণ করবেন। প্রতিষ্ঠান প্রদানগণ তথ্যসমূহ সংগ্রহ করবেন এবং সংরক্ষণ করবেন। এরপর যখন অনলাইনে তথ্য আহ্বান করা হবে, তখন উল্লেখিত ছকের যে তথ্যসমূহ রয়েছে সেই তথ্যসমূহ প্রতিষ্ঠান প্রদানগণ অনলাইনে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের সফটওয়্যারের লিঙ্ক সহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হলে সেখানে এই তথ্যগুলো তিনি অনলাইনে এন্ট্রি করবেন। সকল তথ্য যদি সঠিক না থাকে, ইএফটি এর মাধ্যমে প্রেরিত এমপিওর অর্থ শিক্ষক কর্মচারীগণের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে না এবং এটার ডেডলাইন দেওয়া হয়েছে 31/8/2026 ইংরেজি তারিখ পর্যন্ত। অর্থাৎ প্রতিষ্ঠান প্রদান 31 তারিখের ভিতরেই, আগামী মাসের 31 তারিখের ভিতরে তথ্যগুলা নিয়ে তিনি সংরক্ষণ করে রাখবেন। ছকটা আমরা নিচে দেখতে পাচ্ছি। প্রথমে থাকবে মাদ্রাসার নাম এবং ইন নাম্বার, মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, মোবাইল নম্বর, এটা এখানে আপনারা দিবেন। ইন্ডেক্স নম্বর ইংরেজিতে এমপিও শিটে যেমন আছে প্রিফিক্স সহ, কারোর শুরুতে এম রয়েছে, কারোর শুরুতে এন রয়েছে, কারোর শুরুতে কে রয়েছে। তো যার এমপিও ইন্ডেক্সের শুরুতে যেটা রয়েছে সেই প্রিফিক্সটা সহকারে এখানে এমপিও কোডটি বসাতে হবে, ইন্ডেক্স নাম্বারটি বসাতে হবে। এবং বলে রাখি, এখানে যতগুলো তথ্য আপনি এন্ট্রি দিবেন সবগুলো তথ্যই কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্র তথ্য অনুযায়ী হতে হবে। আপনি এখন চিন্তা ভাবনা করতে পারেন, বলতে পারেন এমপিও শিটে আমার একরকম নাম রয়েছে, আমার সনদপত্রে একরকম নাম রয়েছে, সেক্ষেত্রে আমি কি করব? এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট সবসময় এনআইডি নাম্বারের উপর বেসিস করে হয়। সুতরাং আপনার এনআইডি কার্ডে আপনার নাম যেমন আছে, এনআইডি কার্ডে যে জন্ম তারিখ আছে, এনআইডি কার্ডে আপনার বাবার নাম, মায়ের নাম যেমন আছে, ঠিক সেভাবেই আপনি এখানে সেই তথ্যগুলো পূরণ করবেন। আবেদনকারীর নাম ইংরেজিতে এনআইডি অনুযায়ী পূরণ করবেন, নাম বাংলায় এনআইডি অনুযায়ী পূরণ করবেন, পিতার নাম ইংরেজিতে, বাংলায় মাতার নাম, সবকিছু আপনি এনআইডি হিসেবেই পূরণ করবেন। জন্ম তারিখ এনআইডি অনুযায়ী হবে, তবে এমপিও কপি, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র এবং এসএসসি বা দাখিলের সমমান সনদ যেটা আছে, এই তিনটা কিন্তু একই হতে হবে।
যদি ভুল থাকে সেক্ষেত্রে এই ব্যাপারে পরবর্তী নির্দেশনা হয়তো বা আমরা মাদ্রাসা অধিদপ্তর থেকে পাবো। তার আগে আপনাদেরকে বলে রাখি, জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ যদি ভুল থাকে সেক্ষেত্রে এসএসসি বা দাখিল এসএসসি কিংবা সমমানের সনদের মাধ্যমে নির্বাচন কমিশন অফিসে অনলাইনে আবেদন করলে এটি সংশোধন হতে খুব বেশি সময় নেবে না। জাতীয় পরিচয়পত্র নম্বর 10 ডিজিট হবে অথবা 17 ডিজিট হবে। যাদের স্মার্ট এনআইডি কার্ড রয়েছে তাদের 10 ডিজিট এবং অন্যান্য ক্ষেত্রে 13 অথবা 17 ডিজিটের হতে পারে। তবে যাদের 13 ডিজিটের জন্মসাল রয়েছে তাদের 13 ডিজিটের পূর্বে তাদের জন্মসালটি যুক্ত করে নিলে সেটা 17 ডিজিট হয়ে যাবে। মোবাইল নম্বর ইংরেজিতে দিতে হবে এবং সেটা নিজ জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত হতে হবে। অর্থাৎ আপনি এখানে যে মোবাইল নম্বরটি দিবেন সেটি অবশ্যই আপনার এনআইডি দ্বারা রেজিস্টার্ড হতে হবে। পদবি ইংরেজিতে লিখতে হবে। অ্যাসিস্ট্যান্ট টিচার অথবা অ্যাসিস্ট্যান্ট মৌলভী লেকচারার, যিনি যে পদে চাকরি করছেন তেনার সেই পদটি এখানে দিতে হবে। এখানে বিষয় লিখতে হবে তিনি কোন বিষয়ে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। যদি তার এমপিও শিটে কোনো বিষয় না থাকে সেক্ষেত্রে NULL এখানে লিখতে হবে। বেতন কোড ইংরেজিতে বর্তমানে আপনি যে কোডে বেতন পাচ্ছেন সেটা হতে পারে 9, সেটা হতে পারে 10, সেটা হতে পারে 11 অথবা 12, যেটাই হোক না কেন আপনি এটা সেখানে লিখবেন। যোগদানের তারিখ এবং এমপিওর তারিখ অবশ্যই ইংরেজিতে এবং সুন্দরভাবে মিলিয়ে লিখবেন। নিচে রয়েছে ব্যাংকের তথ্যাদি ইংরেজিতে। এখানে ব্যাংকের নাম, যে ব্যাংকে আপনার স্যালারিটি আসে সেটা হতে পারে জনতা ব্যাংক, হতে পারে রূপালী, হতে পারে অগ্রণী অথবা সোনালী ব্যাংক। শাখার নাম, আপনার প্রতিষ্ঠানের বেতন যে শাখায় জমা হয়, আমি আবারও বলছি, আপনার প্রতিষ্ঠানের বেতন যে শাখায় জমা হয় আপনি ঠিক সেই শাখার নামটি এখানে দিবেন। ব্যাংক হিসাবের নাম, ব্যাংক হিসাবের নাম হচ্ছে ব্যাংকটি বা হিসাব নম্বরটি কার নামে খোলা, অবশ্যই আপনার নিজের নামে খোলা, শিক্ষা কর্মচারী নামে, সেই নামটি এখানে দিবেন এবং সেটা অবশ্যই এনআইডি হিসাবেই সেটা ওপেন করা হয়েছে, এনআইডি হিসেবে এখানে নামটি বসাবেন। ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আমার জানা মতে এখন যত শিক্ষক কর্মচারী বেতন পায় সকলের ব্যাংক অ্যাকাউন্টটি ডিজিটাল, সেটা আপনি এখানে দিয়ে দেবেন। শাখার রাউটিং নাম্বার ইংরেজিতে এখানে রাউটিং নাম্বারটা দিবেন। এই রাউটিং নাম্বারটা আপনি যদি খুঁজে না পান আপনার সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করবেন, অথবা আপনি চাইলে যে কোনো সময় আপনার কম্পিউটারে অথবা গুগল প্লে স্টোরে গিয়ে আপনি ব্যাংক, রূপালী ব্যাংক অথবা যে ব্যাংকের শাখার আপনি জাস্ট গুগলে একটু লিখে সার্চ দিলে আপনার এখানে কিন্তু চলে আসবে। আপনি এখানে যতটা অথেন্টিক ভাবে আপনি কিওয়ার্ড দিয়ে সার্চটা দিতে পারবেন ঠিক ততটাই সুন্দরভাবে আপনার এখানে চলে আসবে। অথবা আপনার ব্যাংকের সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন আপনি। আমি যদি রূপালী ব্যাংকের ওয়েবসাইটে আসি, আপনি এখানে দেখবেন অফিস টাইপ রয়েছে, আপনি এখানে ব্রাঞ্চে যাবেন, ব্রাঞ্চ গিয়ে সিলেক্ট ডিভিশন, আপনার ডিভিশনটা আপনি সিলেক্ট করে এখানে ব্রাঞ্চটা আপনি একটু কষ্ট করে খুঁজে বের করবেন। আমি যদি খুঁজে বের করি আমার SMR রোড ব্রাঞ্চ দেখেন এখানে রয়েছে, জাস্ট আমি এখানে ক্লিক করে গো বাটনে ক্লিক করলাম, জাস্ট আপনি এখানে দেখতে পারেন এই যে রাউটিং নাম্বার এখানে কিন্তু রয়েছে। প্রত্যেকটা ব্যাংকেরই রাউটিং নাম্বার রয়েছে। যদি আপনি রাউটিং নাম্বার না পান তাহলে সেক্ষেত্রে আপনি যে শাখায় বা আপনার যে ব্যাংকের যে শাখায় আপনার ব্যাংকের স্যালারিটা জমা হয় আপনি জাস্ট তাদের সাথে একটু কথা বললে এটা তারা আপনাকে দিয়ে দিবে। আমি আমার ডেসক্রিপশন বক্সে এই ফর্মটি আমি আপনাদেরকে দিয়ে দিব গুগল ড্রাইভ লিঙ্ক আকারে। আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে যত কপি প্রয়োজন ফটোকপি করে আপনাদের তথ্যগুলো জমা দিতে পারেন। আজ ভিডিও এ পর্যন্ত। আশা করি আপনারা সকলে আমার কথাগুলো বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।